আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন। সাথী আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। খুলনা থেকে পদ্মা সেতু হয়ে প্রথম ঢাকার সাথে ট্রেন চলাচল শুরু হলো আজ। এতে ঢাকার সাথে দূরত্ব কমেছে 177 কিলোমিটার। আগে ঢাকায় পৌঁছতে যেখানে সময় লাগতো প্রায় 10 ঘন্টা, এখন সেখানে লাগবে মাত্র 4.25 ঘন্টা। বহুল প্রতীক্ষিত স্বপ্ন পূরণ হওয়ায় খুশি খুলনা অঞ্চলের বাসিন্দারা। খুলনা থেকে এসএম মনিরুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন এয়ার বাদল। ঘড়ির কাঁটায় যখন ভোর 6টা, তখন জাহানাবাদ এক্সপ্রেস নামের নতুন ট্রেনটি হুইসেল বাজিয়ে প্রথম ঢাকার উদ্দেশ্যে খুলনা ছাড়ে। জাহানাবাদ এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে নোয়াপাড়া, সিঙ্গিয়া, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী, ভাঙ্গা স্টেশন হয়ে ঢাকায় পৌঁছে আবার খুলনার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে রাত 8টায়। এটা প্রতিদিন হচ্ছে সকাল 6টার সময় ছেড়ে যাবে এবং ঢাকা থেকে ফিরবে হচ্ছে রাত 8টা। এটা হলো অফ ডে থাকবে হচ্ছে সোমবার। এটা 100% অনলাইন। এ রুটে যমুনা সেতু হয়ে 3টি ট্রেন চলাচল করে। এর মধ্যে 2টি আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ও চিত্রা এক্সপ্রেস আর একটি নকশিকাথা কমিউটার ট্রেন। এতে খুলনা থেকে ঢাকায় পৌঁছাতে সময় লাগে 10 ঘন্টারও বেশি। ফলে চরম দুর্ভোগ আর ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। দেখা যাচ্ছে আগের যে চিত্রা সুন্দরবন, এর থেকে 3 ভাগের 1 ভাগ টাইমে আমরা এখন ঢাকাতে সহজে পৌঁছে দিতে পারবো। এই ট্রেনটা খুলনা থেকে ঢাকায় পৌঁছাবে। এতে মানুষ ঢাকায় গিয়ে কাজ করে আবার খুলনায় সহসা ফিরে আসতে পারবে। এইটা আর মানুষের যে দীর্ঘ ভোগান্তি, ওই সেই সিরাজগঞ্জ ঘুরে অত পথ আর ঘোরা লাগবে না। এইটাই খুলনাবাসীর জন্য অনেক দিনের একটা প্রত্যাশা ছিল। পদ্মা সেতু হয়ে খুলনা ঢাকা রুটে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস চালু হওয়ায় সময় বেঁচে যাওয়ার পাশাপাশি ভোগান্তি, হয়রানি থাকবে না বলে মনে করেন যাত্রীরা। খুলনাবাসীর একটু উপকার হয়েছে যে আমরা অল্প সময়ের ভিতরে ঢাকায় জার্নি করতে পারতেছি। আবারই আমরা খুব আনন্দ পাচ্ছি, ট্রেনে যেতে খুব সুবিধা। জাস্ট একটা স্বপ্ন ছিল, বাট এখন এটা বাস্তবে পরিণত হয়েছে, তাই খুবই। জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে 11টি যাত্রীবাহী বগিতে 768টি সিট রয়েছে। এছাড়াও কেউ অতিরিক্ত যাত্রী হিসেবে দাঁড়িয়ে যেতে চাইলে টিকিট ক্রয় করতে পারবেন। এজন্য অতিরিক্ত 25% টিকিট রাখা হয়েছে। এআর বাদল, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী আশিকুল আলম। ট্রেন যাত্রার খবর জানবো তার কাছ থেকে। আশিক, জানাবেন ঢাকা খুলনা ট্রেন যাত্রা নিয়ে কি বলছেন যাত্রীরা, আর কর্তৃপক্ষ হয়রানি কমানো সহ বা ভোগান্তি কমানো সহ আর এছাড়া অন্যান্য কি কি সুবিধা নিয়ে কি কি ব্যবস্থা নিয়েছেন জানাবেন আমাদের। সাথী, ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন যে ভোর 6টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি দিয়ে শুরু হচ্ছে ঢাকা থেকে খুলনা, ঢাকা বেনাপোলের যে ট্রেন যাত্রা, সেটি আমরা এখন অপেক্ষা করছি যে সেই সময়টার জন্য, যেটি রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি 10টা 45-এ কমলাপুর থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং পাশাপাশি যে ট্রেনটি জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি যেটি খুলনা থেকে কমলাপুরে আসছে, সেটির যে যাত্রী যারা আসছেন তাদের স্বাগত জানাতে কিন্তু এখানে আনুষ্ঠানিকভাবে একটা আয়োজন করা হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ পক্ষ থেকে, এবং সেই আয়োজনই কিন্তু এখন চলছে। কিছুক্ষণের মধ্যেই এখানে সেই আনুষ্ঠানিকতা শুরু হবে। এরই মধ্যে রেলের উপদেষ্টা এবং রেলের মহাপরিচালক, চাইনিজ অ্যাম্বাসিডর এবং ঊর্ধ্বতন রেলের কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু এর মধ্যে উপস্থিত হয়েছেন। এবং আমরা যেমনটা দেখছি, যাত্রীদের মধ্যেও কিন্তু এক ধরনের যে উচ্ছ্বাস সেটি রয়েছে। বেশ কয়েকজন যাত্রীর সাথে আমার কথা হয়েছিল, তারা বলছেন যে খুব অল্প সময়ে আসলে এই ট্রেন যাত্রায় তারা বেশ খুশি, এবং দীর্ঘদিনের যে যানজট এবং যাত্রাপথে যে ভোগান্তি ছিল বিশেষ করে সড়ক পথে, সেটি থেকে তারা আসলে মুক্তি পাবেন, এবং এটিকে কেন্দ্র করেই কিন্তু তাদের মধ্যে উচ্ছ্বাস কাজ করছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ট্রেনটিতে কিন্তু আপনার মালামাল পরিবহনের জন্যও কিন্তু একটি ব্যবস্থা রাখা হয়েছে, যেটি আসলে খুলনা এবং বেনাপোল থেকে যারা ব্যবসায়ী যারা রয়েছেন, যারা মালামাল পরিবহন করতে চান, তারাও কিন্তু একটি সুযোগ পাবেন। এবং
যাত্রীরাও কিন্তু স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পারবেন সেই বিষয়টির উপর নজর রেখেই কিন্তু তারা রেলের ব্যবস্থাপনাটা নতুন করে সাজিয়েছেন এবং সেই ক্ষেত্রে যাত্রী যাতে ভোগান্তি না হয়, রেলের যে টিকিট ব্যবস্থাপনা রয়েছে, কালোবাজারি রয়েছে, সেগুলো দূর করার ক্ষেত্রেও কিন্তু তারা নতুন করে পদক্ষেপের কথা আমাদেরকে জানিয়েছেন। এবং কিছুক্ষণের মধ্যেই এখানে রেলের যিনি উপদেষ্টা রয়েছেন তিনি এর মধ্যে কথা বলবেন এবং যারা মহাপরিচালক তিনি কথা বলবেন যে তাদের যাত্রার যে পরিকল্পনা সেই বিষয়গুলো আমাদের সামনে আসলে বিস্তারিত তারা উপস্থাপন করবেন। এবং এখান থেকে যে রূপসী বাংলা যে এক্সপ্রেস ট্রেনটি যেটি 10:45 ঢাকা থেকে ছেড়ে যাবে সেটির বিষয়ে আসলে যারা যাত্রী রয়েছেন তাদের সাথেও কিন্তু তারা সাক্ষাৎ করবেন এবং তাদের সাথে কথা বলবেন। তো রেলের ক্ষেত্রে কিন্তু এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হলো এবং এটিকে আসলে কেন্দ্র করে যাত্রীরা আসলে স্বাচ্ছন্দ্যে রেলে ভ্রমণ করতে পারবেন। সাথে এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে চ্যালেঞ্জিং সময় বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান তিনি। এছাড়া ফোন আলাপে উভয় নেতা ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। একই সঙ্গে বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেগুলো মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথা উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীতে নোঙর করে রাখা এমভি আল বাখেরা জাহাজে 7 হত্যাকাণ্ড রহস্যজনক। শুরুতে বিষয়টি ডাকাতি বলে মনে করলেও ঘটনাস্থল পরিদর্শনের পর পুলিশ, নৌপুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা এটিকে ডাকাতির ঘটনা মনে করছেন না। এতে ভিন্ন কিছু রয়েছে বলে জানান তারা। সোমবার রাতে পুলিশ প্রশাসনের কর্মকর্তারা জানান এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ, নৌপুলিশ, কোস্টগার্ড, সিআইডি ও প্রশাসন সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। সোমবার মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের মালিকানাধীন এমভি আল বাখেরা জাহাজে 7 জনকে হত্যা করা হয়। র্যাব পরিচয় তুলে নিয়ে যাওয়ার প্রায় 16 মাস পর ভারত থেকে ফিরে এসেছেন ধামরাইয়ের যুবক রহমতুল্লাহ। দীর্ঘদিন পর তাকে ফিরে পেয়ে শোকাহত পরিবারে বইছে আনন্দের বন্যা। এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন তারা। ঢাকার ধামরাই থেকে রাজিউল হাসান পলাশের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রিজওয়ান শরীফ। 2023 সালের 29 আগস্ট বিভীষিকাময় হয়ে ওঠে ধামরাইয়ের বড়নাইল গ্রামের যুবক রহমতুল্লাহর জীবনে। ওই দিন মধ্যরাতে সাদা পোশাকে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় র্যাব পরিচয় দেয়া সদস্যরা। স্বজনদের অনুরোধ আর করুণ আর্তনাদে তাকে ছেড়ে দেওয়ার আশ্বাস দিলেও সে আর ফিরে আসেনি। এরপর থেকেই নিখোঁজ রহমতুল্লাহকে হন্যে হয়ে খুঁজতে থাকেন স্বজনরা। র্যাব 4 কার্যালয়, থানা, ডিবি কার্যালয় সহ বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরতে থাকেন তারা। প্রায় 16 মাস পর গত শনিবার রহমতুল্লাহর বেঁচে থাকার খবর আসে পরিবারের কাছে। তারা ছুটে যান ভারতীয় সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পুলিশ ফাঁড়িতে। জানতে পারেন ভারতীয় কর্তৃপক্ষ তাকে ফেরত পাঠিয়েছে। কাকুতি মিনতি করলাম যে আমার বাবার জ্বর নিও নাও, কি করছে কিছুই কয় না। আমরা সব জায়গায় চেষ্টা করছি। এখন আমার ভাইকে আমরা পাইছি, অনেক শান্তি লাগতেছে। চাঁপাইনবাবগঞ্জ রোহনপুর থানায় থেকে আমাদের কল দেয়, ওই থানায় যাই, ওই জায়গা থেকে আমাদের কাছে ওকে হস্তান্তর করে। দীর্ঘদিন ভারতে কারাবন্দী থাকায় শারীরিক ও মানসিকভাবে অনেকটাই বিকারগ্রস্ত রহমতুল্লাহ। তাকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত পরিবারের সদস্যরা। গুমের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন স্বজনসহ স্থানীয়রা। এরকম করে জানি কারো মার বুক না খালি করে ধরে না নিয়ে যায়, আর জানি মার বুক খালি না করে। রহমতুল্লাহর নিরাপত্তা সহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানায় স্থানীয় পুলিশ প্রশাসন। এই মুহূর্তে যদি সে নিরাপত্তা গঠিত কোনো বিষয় মনে করে যে নিরাপত্তা তার দরকার, আমরা তাকে যথাযথভাবে দায়িত্ব পালন করব নিরাপত্তা দেওয়ার স্বার্থে। রহমতুল্লাহর মতো আর যেন কেউ গুমের শিকার না হয়, এমনটাই চাওয়া ভুক্তভোগী পরিবার সহ স্থানীয়দের। রেজওয়ান শরীফ, আরটিভি। তীব্র শীতে দেশের বিভিন্ন জেলায় দুর্ভোগে রয়েছে
মানুষ। পঞ্চগড়ে আবারও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। উত্তরে হিমেল বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। সকাল থেকে সূর্যের দেখা মিললেও তীব্রতা নেই। ভোর 6টার দিকে জেলায় 9.4 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। দিনাজপুরে হিলিতে কমেছে তাপমাত্রা, বেড়েছে শীতের প্রকোপ। ভোরে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। এ সময় হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। শীতে ঠিক সময় কাজে যেতে পারছেন না নিম্ন আয়ের মানুষ। চুয়াডাঙ্গায় ঠান্ডা বাতাসে কষ্ট বেড়েছে সাধারণ মানুষের। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। দর্শক, এ বিষয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন জনজীবনে শীতের প্রভাব কেমন দেখতে পাচ্ছেন, আর এই যে ওখানকার স্থানীয় যে নিম্ন আয়ের মানুষ আছেন তারা ঠিকমতো কাজে যেতে পারছেন না, তাদের সহযোগিতায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখতে পাচ্ছেন কিনা? সাথী, প্রথমেই আপনাকে জানিয়ে রাখি যে আজকে সকাল 6টায় এবং সকাল 9টায় কিন্তু একই তাপমাত্রা বিরাজ করছিল। তো পুরোপুরি শীতকালের একটা আমেজ এখানে রয়েছে, কারণ বর্তমানে পৌষ মাস চলতেছে। পৌষ ও মাঘ এই 2 মাস আসলে ষড়ঋতুর পরিক্রমায় শীতকাল। তো শীতকালে আমরা আজকের দিনে যে চিত্রটি লক্ষ্য করেছি যে সবচেয়ে বেশি ঠান্ডা বাড়িয়ে দিচ্ছে এখানে 4 থেকে 5 কিলোমিটার বেগে কিন্তু এখানে উত্তরের হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। তখনই কিন্তু আসলে মানুষের জীবনে একটা দুর্ভোগ নেমে আসছে। যে যেমনটি বলছিলেন যে এখানে অসহায়, দরিদ্র এবং ছিন্নমূল খেটে খাওয়া যে মানুষ আছে, বিশেষ করে আমরা জানি যে পঞ্চগড়ের যে করতোয়া নদী, এই করতোয়া নদীতে কিন্তু সকাল থেকেই পাথর তোলে এখানকার শ্রমিকরা, পাথর শ্রমিকরা। তো তারা কিন্তু অনেকটা দুর্ভোগে রয়েছেন। সেই সাথে কিন্তু এখানে চা বাগানের কিছু শ্রমিক রয়েছে, তারা কিন্তু সকালবেলায় তারা চা পাতা কাটার জন্য যে পরিবেশ তৈরি হয় তারা কিন্তু আসলে যেতে পারছে না। আমি খোঁজ নিয়ে দেখেছি তেঁতুলিয়া উপজেলা সহ পঞ্চগড়ের বিভিন্ন উপজেলায় কিন্তু যে চা বাগানগুলো রয়েছে, চা পাতা কাটার শ্রমিকরা একটা দুর্ভোগে পড়েছেন এবং তাদেরকে সহায়তা করার জন্য আমরা প্রশাসনের পক্ষ থেকে দেখেছি যে এ পর্যন্ত 33 লক্ষ টাকার শীতবস্ত্র কেনার একটা প্রস্তুতি চলছে তাদেরকে সহায়তা করার জন্য। জেলা প্রশাসক সাবেত আলী আমাকে জানিয়েছেন যে শীত মোকাবেলায় আসলে পঞ্চগড় জেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। তো সব মিলিয়ে যদি বলা যায় যে পঞ্চগড়ে আজকে সকাল 7:30টার দিকে সোনালী রোদ উঠেছে, রোদের তীব্রতা নেই, কিন্তু মানুষ কিন্তু আসলে শীতের পোশাক ছাড়া বের হতে পারছে না। এখন কিন্তু পুরোপুরি শীতকাল চলছে। তো পঞ্চগড়ে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি শীতের সাথী। ধন্যবাদ আপনাকে। আগামীকাল 25 ডিসেম্বর বুধবার শুভ বড়দিন, খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এই দিনে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট বেথলহেমে জন্মগ্রহণ করেছিলেন। খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে প্রভু যিশুর এই ধরায় আগমন ঘটেছিল। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের খ্রিস্টান ধর্মানুসারীরা ও এদিন যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচারাদি, আনন্দ উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে শুভ বড়দিন উদযাপন করবেন। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান, গির্জাগুলোকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। আগামীকাল সরকারি ছুটির দিন। দর্শক, এ বিষয়ে আরো জানাতে রাজধানীর ফার্মগেট গির্জা থেকে যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম। রফিক, বড়দিনের প্রস্তুতির সর্বশেষ বিস্তারিত তথ্য কি আপনার কাছে আছে আমাদের জানাবেন। সাথী, আমি রয়েছি রাজধানীর ফার্মগেটে অবস্থিত রানী জপমালা গির্জায়। আমরা সকাল থেকে এসে গির্জায় এসে যেটি দেখেছি সেটি হচ্ছে এখন একেবারে শেষ সময়ের প্রস্তুতি চলছে। যেহেতু আগামীকাল খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন, এই বড়দিন উদযাপন উপলক্ষে আসলে নানা ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন যেটি চলছে গির্জাতে সেটি হচ্ছে একেবারেই
সাজসজ্জার কাজ একেবারে শেষ পর্যায়ে। আমরা যেটি দেখছি যে সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের যে একেবারে শেষ সময়ের কাজ যেটি থাকে সেটি তারা করছেন এবং অতিথিদের আগমন উপলক্ষে চেয়ার বা অন্যান্য যে আসবাবপত্রগুলো সেই আসবাবপত্রগুলো আসলে ধুয়ে মুছে একেবারে আগামীকালকের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদেরকে এই গির্জার ফাদার যেটি জানিয়েছেন সেটি হচ্ছে আজ সন্ধ্যা থেকেই আসলে আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রথম খ্রিস্টজাগ শুরু হবে আজ সন্ধ্যা 7:30টায় এবং দ্বিতীয় খ্রিস্টজাগ অর্থাৎ প্রার্থনা হবে আজ রাত 10টায় এবং আগামীকাল সকালে দুটি প্রার্থনা হবে, সকাল 6:30টায় এবং রাত সকাল 9টায়। আমরা গির্জা প্রাঙ্গণে এসে যেটি দেখেছি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি। পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে কোনো ধরনের নিরাপত্তা জনিত সমস্যা যেন না হয় সেজন্য আসলে পুলিশের পক্ষ থেকে ব্যাপক ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কয়েক স্তরে নিরাপত্তার ব্যবস্থা তারা করেছেন। পোশাকে পরিহিত পুলিশ রয়েছে এবং সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার বাহিনীর সদস্যরা রয়েছেন। আমরা আরও যেটি দেখেছি সেটি হচ্ছে ডগ স্কোয়াডের সদস্যরা এই গির্জায় এসেছেন এবং যে ডিএমপির যে প্রশিক্ষিত কুকুরগুলো রয়েছে সেই কুকুর দিয়ে গির্জা প্রাঙ্গণে যেন কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য কেউ না রাখতে পারে সেটি কিন্তু তারা দেখছেন। সব মিলিয়ে যেটি বলা চলে রাত সন্ধ্যা 7:30টা থেকে আনুষ্ঠানিকতা শুরু হবে এবং সেই বড়দিনের আনুষ্ঠানিকতা সফল করতে কিন্তু গির্জা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব মিলিয়ে তারা একেবারে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছেন। তো সাথী, এই ছিল আমার কাছ থেকে ফার্মগেট গির্জা থেকে সবশেষ অবস্থা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। 2024 সাল জুড়েই আদালত পাড়া আলোচনার শীর্ষে আপিল ও হাইকোর্ট বিভাগ থেকে বেশ কয়েকটি আলোচিত রায়, আদেশ, পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত আসে। শিক্ষার্থীদের দাবির মুখে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগ, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্জীবিত, গণভোটের বিধান, 21 আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়সহ বছরের শেষ ভাগ ছিল ঘটনাবহুল। সিনিয়র আইনজীবী আহসানুল করিমের মতে আওয়ামী আমলে বিচার বিভাগ স্বাধীন ছিল না। নতুন বছরে নতুন আশা জাগাচ্ছে সংস্কারের উদ্যোগ। আদালত চত্বরে 2024-এ ঘটে যাওয়া সব ঘটনার ঘন ঘটা জানাচ্ছেন অধরা ইয়াসমিন। 2024 এ যেন এক নবদিগন্তের সূচনা। 71, 69 গণ অভ্যুত্থান, পরবর্তী 2024-এর ছাত্র আন্দোলন, ইতিহাসের সকল বাঁক পেরিয়ে এ যেন এক শুভ্র ধ্রুবতারা। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বেশ কয়েকটি মামলা ব্যাপক আলোচিত ছিল, কিন্তু বেশিরভাগ ঘটনায় জড়িত ব্যক্তিরা থেকে যান ধরাছোঁয়ার বাইরে। সিনিয়র আইনজীবী আহসানুল করিম বললেন, আওয়ামী লীগ সরকারের আমলে কিছু কিছু বিচারকরা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করেছেন। পরিষ্কার বিচার বিভাগ স্বাধীন ছিল না, বিচার বিভাগ সেগুলি করেছে যেখানে তীব্র রাজনৈতিক বিষয়গুলো সম্পৃক্ত ছিল। তৎকালীন যারা বিচারপতি ছিলেন তারা এগুলোকে হতে দেন নাই। তবে দেশের নানা পট পরিবর্তনের সাথে ছোঁয়া লেগেছে বিচার বিভাগেও। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ও তত্ত্বাবধায়ক সরকার পুনরুজ্জীবিত, গণভোটের বিধান, আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলার ও 10 ট্রাক অস্ত্র মামলা সহ নানা আলোচিত রায়ে ব্যাপক পরিবর্তন এসেছে বিচার বিভাগে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর পাল্টে যায় অনেক কিছু। জুলাই পরবর্তী সময়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তৎকালীন প্রধান বিচারপতির পদত্যাগের মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় রদবদলের সাক্ষী হয় বিচার বিভাগ। আপিল বিভাগের সব বিচারপতি পদত্যাগের মধ্য দিয়ে ঘটে এক নজিরবিহীন ঘটনা। 20 অক্টোবর আপিল বিভাগ বিচারপতি অপসারণ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরুজ্জীবিত করে রায় দেন। অন্ধকার থেকে যেন আলোতে আসলো বিচার বিভাগ। 24-এর ঝুড়িতে বিচার বিভাগের পরিবর্তনের পাশাপাশি আলোচনায় আসে নানা মামলার রায়। 21 আগস্টের গ্রেনেড হামলা মামলা ও 10 ট্রাক অস্ত্র মামলার রায়ের মধ্য দিয়ে খালাস পায় তারেক রহমান সহ বিএনপির আলোচিত নেতারা। এছাড়া রাজনৈতিক পট পরিবর্তনের পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দেন উচ্চ আদালত। এছাড়া গেটকো, বড়পুকুরিয়ার মামলার অভিযোগ থেকে অব্যাহতি সহ মানহানি ও ক্রিমিনাল মামলা বাতিল হয়। রাজনৈতিক উদ্দেশ্যে 111 করা হয়েছিল, যেটা আওয়ামী লীগ সময় এগুলোকে টেনে নেওয়া হয়েছিল। প্রত্যেকটা মামলা মিথ্যা মামলা। এদিকে ভাগ্যের নির্মম পরিহাসে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য শেখ হাসিনা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিলেন, সেখানেই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের দায়ে তার বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। যিনি এই মামলার আসামি, পলাতক আছেন, দেশের বাইরে আছেন, শেখ হাসিনা
তবে সবকিছুকে ছাপিয়ে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের বিধান বাতিল করে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান। তাই তো আইনজীবীরা বলছেন নতুন বাংলাদেশের প্রত্যয়ে আরও একবার হাঁটবে বাংলাদেশ। সমুন্নত রেখে বিচার হয়েছে সেটা দৃষ্টান্ত খুবই কম। সামনের দিনে এই ধরনের শিক্ষার্থী শিক্ষিত হয়ে বিচার ব্যবস্থা ভালো হবে। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এডিপির প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে। স্থানীয়রা জানায় এডিপির আওতায় 8টি প্রকল্পের জন্য বরাদ্দকৃত ৭৫ লাখ টাকা কাজ শুরুর আগেই উত্তোলন করেছে সংশ্লিষ্টরা। তবে বিষয়টি ধামাচাপা দিতে তড়িঘড়ি করে একটি প্রকল্প হাতে নিয়েছে কর্তৃপক্ষ। আর বিষয়টি জানাজানি হলে তদন্তে মাঠে নামে দুদক। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আওতায় ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ২০২৩-২৪ অর্থ বছরে 8টি প্রকল্প হাতে নেয় প্রশাসন, যার মধ্যে ইচাইল উচ্চ বিদ্যালয় সংস্কার, আন্দারিয়াপাড়া BDS দাখিল মাদ্রাসা সহ উপজেলা পরিষদের রাস্তা, শিল্পকলা একাডেমি চেয়ারম্যানের কোয়ার্টার মেরামতে মোট ৭৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। স্থানীয়রা জানায় প্রসাদ এন্টারপ্রাইজ, অর্ণব এন্টারপ্রাইজ ও উড়ালাল এন্টারপ্রাইজ নামের 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান এডিপির প্রকল্প বাস্তবায়নের কাজ পায়। তবে বরাদ্দকৃত প্রকল্প শুরুর আগেই টাকা উত্তোলন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কতদিনের কাজ হয় না তাও জানি না। ঠিক আছে, আমরা নতুন 3 মাস 4 মাস হলো। দেখা আমাদের আমি গেটের কাজটা দেখছি, তাছাড়া আর কোনো কাজ আমার দেখা উপজেলা সাহেব এই করছে, সাহেবের অবস্থা উপজেলা সাহেব এই গোটা করছে আগে অর্ডার আগে করছে, পরে স্কুলের জন্য যে বরাদ্দ আসছে শুনছি, এটা আমরা কিন্তু আসলে আমরা বাস্তব পাইনি। তবে অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি প্রকল্পের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল। এদিকে টাকা উত্তোলনের কথা স্বীকার করে উপজেলা প্রকৌশলী বলেন, কাজ না হওয়ায় সরকারি কোষাগারে টাকা জমা দেওয়া হয়েছে। এই উদ্ভূত পরিস্থিতিতে কাজ করার জটিল বিষয় আমরা সিদ্ধান্ত নেই এবং আমরা এই সিদ্ধান্তের আলোকে সম্মিলিতভাবে যৌথ স্বাক্ষরে আমরা সরকারি কোষাগারে টাকা জমা দেব। এদিকে ঘটনা জানাজানি হলে বিষয়টি তদন্তে মাঠে নামে দুদক। জানান, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 8টি প্রকল্পের জন্য ৭৫ লক্ষ টাকা বরাদ্দ আসছে। সেই বরাদ্দ সংক্রান্তে কমিশনে অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে কমিশন থেকে আমাদেরকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করতে বলছে। তার প্রেক্ষিতে আজকে আমরা আসছি। ইতিমধ্যে আমরা 3টা প্রতিষ্ঠান যাচাই করছি। 3টা প্রতিষ্ঠানে অভিযোগের আমরা সত্যতা পেয়েছি। ইমরুল কায়েস, RTV। অবশেষে ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল। সোমবার এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রয়াত প্রধানকে হত্যার কথা স্বীকার করে। এছাড়া ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে কঠোর হামলার হুঁশিয়ারি দিয়ে ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইসরায়েল হুতিদের উপর এমনভাবে আঘাত হানবে যার মাধ্যমে তাদের নেতৃত্বকে ধ্বংস করা হবে, যেমনটা তেহরানে হানিয়া, গাজায় সিনওয়ার ও লেবাননে নাসরুল্লাহর ক্ষেত্রে করা হয়েছিল, ঠিক সেভাবেই হোদেইদা ও সানায় আঘাত করা হবে। গাজায় বর্বর গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল। গেল 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় মারা গেছেন অন্তত 58 ফিলিস্তিনি। এসব হামলায় আহত হয়েছেন অন্তত আরও 84 জন। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা ছাড়ল 45,317 জন। আহত হয়েছেন অন্তত 1,08,000। সোমবার সন্ধ্যা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি দাবি স্বাস্থ্য মন্ত্রণালয়ের, কারণ ভবনে ধ্বংসস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি বলে মন্তব্য তাদের। এদিকে গাজায় ত্রাণ বহরে ইসরায়েলে হামলা বন্ধ করতে ICJ-কে রুল জারির অনুরোধ জাতিসংঘের সাধারণ পরিষদের। খেলার খবর, ফুটবল প্রসঙ্গ। ফেডারেশন কাপ ফুটবলের বি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। বসুন্ধরা কিংস অ্যারেনায় সাদা কালোদের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী।
প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে থাকা মোহামেডান ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে হেরে হোঁচট খায়। তাই তো দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য আলফাজ আহমেদের দলের। লিগে টেবিল টপারদের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী অবশ্য নেই ছন্দে। লিগ টেবিলের তলানিতে থাকা দলটি ফেডারেশন কাপেও নিজেদের প্রথম ম্যাচে হেরেছে বড় ব্যবধানে। এদিকে দিনের আরেক ম্যাচে ময়মনসিংহ রহমতগঞ্জের প্রতিপক্ষ ফকিরের পুল ইয়ং ম্যানস। দুটি ম্যাচই শুরু হবে দুপুর 2:30টায়। জাতীয় ক্রিকেট লিগ টি-20 ফাইনাল আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর বিভাগের প্রতিপক্ষ ঢাকা মেট্রো। ম্যাচটি শুরু হবে দুপুর 12:30টায়। এর আগে প্রথম কোয়ালিফায়ারে এই ঢাকা মেট্রোর বিপক্ষে 4 উইকেটের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল রংপুর। অন্যদিকে ঢাকা মেট্রো দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনাকে 38 রানে হারিয়ে ফাইনালে উঠেছিল। তাই কোয়ালিফায়ারে 1-এর দুই প্রতিপক্ষই এবারে আসরে ফাইনালে লড়বে, যেখানে দুদলই শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী। 8 দলের অংশগ্রহণে এবারে জাতীয় ক্রিকেট লিগ টি-20 শুরু হয়েছিল 11 ডিসেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও আউটার স্টেডিয়ামে। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।